আসসালামু আলাইকুম। আমার নাম তাসনিম আলী। ঘটনাটা 2019 সালের নভেম্বরের শেষের দিকের। আমরা 3 বন্ধু, আমি, রাকিব আর সাজ্জাদ। আমাদের 3 জনেরই বাইক রাইডিং এর নেশা ছিল। উইকেন্ড পেলেই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়তাম। সেবার আমাদের প্ল্যান ছিল ঢাকা থেকে বাইক চালিয়ে কক্সবাজার যাব। সাজ্জাদ মূলত প্ল্যানটা করেছিল। ও বলছিল হাইওয়েতে রাতের রাইড নাকি অন্য লেভেলের থ্রিল। আমরা যাত্রা শুরু করেছিলাম রাত 10টার দিকে। যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে যখন হাইওয়েতে উঠলাম তখন রাস্তা বেশ ফাঁকা। শীতের রাত, কুয়াশাও ছিল প্রচুর। লিফটটাকে আমি লিড করছিলাম, আমার পেছনে রাকিব, আর সবার শেষে সাজ্জাদ। আমাদের স্পিড ছিল এভারেজ 70 থেকে 80 এর মধ্যে, কারণ কুয়াশায় বেশি স্পিড তোলা রিস্কি। আমরা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করছিলাম না, তাই আমাদের কমিউনিকেশন ছিল হর্ন আর ইন্ডিকেটরের মাধ্যমে। কুমিল্লা পার হবার আগ পর্যন্ত সবকিছুই স্মুথ ছিল। আমরা একটা হাইওয়ে রেস্টুরেন্টে ব্রেক দিলাম, চা নাস্তা করলাম। তখন আমরা ইয়ার্কি ফাজলামো করছি। রাত তখন প্রায় 2টো বাজে। আমরা আবার বাইক স্টার্ট দিলাম। 14 গ্রাম পার হবার পর রাস্তাটা বেশ নির্জন হয়ে গেল। ল্যাম্পপোস্টগুলো কেমন যেন মিটমিট করে চলছে। মাঝে মাঝে 2-একটা ট্রাক বা নাইট কোচ যাচ্ছে। এছাড়া পুরো রাস্তাতেই শুধু আমরা। সমস্যাটা শুরু হলো চট্টগ্রামের একটু পরে। আমি লুকিং গ্লাসে খেয়াল করছিলাম পেছনে 2 জনের দিকে। হঠাৎ দেখলাম রাকিবের পেছনে থাকা সাজ্জাদের বাইকের হেডলাইটটা অদ্ভুত আচরণ করছে। একবার জ্বলছে, আবার নিভছে, যেন লুজ কানেকশন বা শর্ট সার্কিট হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যখনই আলোটা নিভছে তখন অন্ধকারের মধ্যে একটা লালচে আভা দেখা যাচ্ছে। প্রথমে ভাবলাম এটা হয়তো পেছনের কোনো গাড়ির ব্রেক লাইটের রিফ্লেকশন বা রাস্তার কোনো সাইনবোর্ডের আলো। কিন্তু ভালো করে তাকিয়ে দেখি না, ওই লাল আভাটা বাহিরের মিটারের ওখান থেকে আসছে না। ওটা যেন বাইকের উপরে বসে থাকা কারো চোখ, এবং সেখান থেকে রিফ্লেকশন হচ্ছে। কুয়াশার মধ্যে দৃশ্যটা ছিল অসম্ভব অস্বস্তিকর। আমি ভাবলাম আমার চোখের ভুল বা হ্যালোসিনেশন। আমি ইন্ডিকেটর দিয়ে সাইড করলাম। রাকিবও আমার পাশে এসে বাইক স্লো করলো। আমরা রাস্তার বাম লেনে সাইড করে দাঁড়ালাম, যেন সাজ্জাদ আমাদের কাছে এসে থামে। আমরা ভাবলাম ওর বাইকে ওয়ারিংয়ে হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু সাজ্জাদ থামলো না। ওর বাইকটা আমাদের পাশ কাটিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। বাইকের ইঞ্জিন থেকে একটা বাজে খড়খড় শব্দ হচ্ছিল, যেন ওটা জোর করেই হায়ার পিএমে চালানো হচ্ছে। আর ওই মুহূর্তে বাইকটা যখন আমাদের ক্রস করলো, ল্যাম্পপোস্টের আবছা আলোতে আমি আর রাকিব যা দেখলাম তাতে আমাদের বুকের রক্ত হিম হয়ে গেল। সাজ্জাদ বাইক চালাচ্ছে, ওর শরীরটা সামনের দিকে ঝুঁকে আছে, যেন খুব কষ্টে হ্যান্ডেল ধরে রেখেছে। কিন্তু ওর ঠিক পেছনে, বাইকের পেছনের সিটে কেউ একজন বসে আছে। আপাদ মস্তক কালো চাদর বা বোরখা জাতীয় কিছু একটা দিয়ে ঢাকা একটা অবয়ব। ওটার হাতগুলো সাজ্জাদের পেটের উপর দিয়ে জড়িয়ে ধরা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ওই গতিতে ওই কালো কাপড়টা একটু নড়ছিল না, যেন ওটা শরীরের সাথে লেপ্টে আছে। আর ওই অবয়বর মাথাটা সাজ্জাদের কাঁধের উপর রাখা, যেন কানের কাছে ফিস ফিস করে কিছু বলছে। আমরা যখন শেষ স্টপেজে চা খেলাম, সাজ্জাদ একা ছিল। এই মাঝরাতের হাইওয়েতে চলন্ত বাইকে ওর পেছনে কে উঠল। আলিফ দেখলো ওটাকে। রাকিবের গলা কাঁপছে। আমি কোনো উত্তর না দিয়ে বাইকের গিয়ার শিফট করলাম। চল, ওকে ধরতে হবে, সাজ্জাদ বিপদে পড়েছে। আমরা ছুটলাম 110 স্পিডে, বাইক ছুটিয়ে দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, সাজ্জাদের 150 সিসির বাইকটা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছিল। আমরা প্রায় 3-4 কিলোমিটার হাই স্পিডে চালানোর পর দূরে ঘুরে দেখলাম রাস্তার পাশে একটা বাইক কাত হয়ে পড়ে আছে। হেডলাইটটা তখনও চলছে, তবে আলোটা খুব ম্লান হয়ে গেল। হয়তো ব্যাটারি ডাউন হয়ে গেছে। আমরা হার্ড ব্রেক করলাম। বাইক স্ট্যান্ড করার আগেই লাফিয়ে নামলাম। দেখি সাজ্জাদ রাস্তার পাশের ঢালু ঘাসের উপর বসে আছে। ও ধর করে কাঁপছে, যেন ওর শরীরে খিঁচুনি উঠেছে। ওর হেলমেটটা পাশে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে ওকে ধরলাম। সাজ্জাদ, কি হয়েছে? তুই বাইক ফেলে দিলি কেন? আর তোর পেছনে কে উড়ে গেছিল? সাজ্জাদ আমার দিকে তাকালো। ওর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। হয়তো বাতাসের ঝাপটায় বা কান্নার কারণে ও আমার জ্যাকেট খামচে ধরল। ওর হাত বরফের মতো ঠান্ডা। ওটা মানুষ ছিল না, ওটা মানুষ ছিল না রে ভাই। সাজ্জাদের গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। কে ছিল? কি বলছিস? আমি ঝাঁকুনি দিলাম। সাজ্জাদ ঢোক গিলে বলল, আমি যখন তোদের ফলো করছিলাম
হঠাৎ মনে হলো বাইকটা খুব ভারী হয়ে গেছে। মনে হলো পেছনের সিটে কেউ ধপ করে বসলো। আমি ভাবলাম তোরা হয়তো কেউ মজা করছিস বা কিছু একটা, কিন্তু তারপর আমি অনুভব করলাম আমার পিঠের সাথে কেউ লেপ্টে আছে। তার শরীরটা আগুনের মতো গরম। সেই গরম আমার জ্যাকেট ভেদ করে চামড়ায় গিয়ে লাগছিল। রাকিব জিজ্ঞাসা করলো, তুই থামলি না কেন? থামবো কি রে ভাই, আমি যখনই ব্রেক করতে গেলাম তখনই আমার কানের কাছে একটা আওয়াজ আসলো, থামবি না। কথাটা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। সাজ্জাদ উঠে দাঁড়িয়ে গেল, ওর জ্যাকেটের পেছনের দিকটা আমাদের দেখালো, বলল, বিশ্বাস হচ্ছে না তো? এই দেখ। আমি মোবাইলের টর্চ চালালাম। রাকিব লাইট মারল। আমরা দেখলাম সাজ্জাদের গ্রে কালারের উইন্ডো ব্রেকারে পিঠের উপর দুটো হাতের ছাপ। জ্যাকেটটা গলে যায়নি, কিন্তু সেখানে কালো তেল চিটচিটে দাগ লেগে আছে। মনে হচ্ছে কেউ কাদা মাখা বা নোংরা হাত দিয়ে চাপড়ে ধরেছিল। সাজ্জাদ যন্ত্রণায় কুকড়ে যাচ্ছিল। সাজ্জাদ বলল, আমার পিঠ চলছে আলিফ, মনে হচ্ছে বরফ দিয়ে কেউ ঘষে দিচ্ছে। আমি জ্যাকেটটা একটু তুলে ধরলাম। সাজ্জাদের পিঠের চামড়ায় কাল শিটে পড়ে গেছে, ঠিক যেমন কোথাও জোরে বাড়ি খেলে রক্ত জমাট বেঁধে যায়। একটা ক্রস বাইট না হলেও প্রচন্ড চাপে এই অবস্থা হয়েছে। সাজ্জাদ কাঁদো কাঁদো গলায় বলল, আমি যখন বাইক ফেলে দিলাম, মানে আমি ভয়ে বাইক স্লাইড করেছিলাম, তখন জিনিসটা আমার বাইক থেকে নামলো, নেমে সে ওই গাছটার দিকে গেল, কিন্তু সে হাঁটলো না। আলিফ, জিনিসটা চার হাত পা ছড়িয়ে টিকটিকির মতন ওই গাছটার দিকে চলে গেল। সাজ্জাদ আঙ্গুল দিয়ে রাস্তার পাশের একটা রেন্ডি গাছ দেখালো। আমার মনে হলো গাছের উপরের ডালপালার মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। বাতাসের শোষো শব্দের মাঝেও যেন একটা চাপা হাসির শব্দ ভেসে আসছিল। আর বললাম, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, জায়গাটা খারাপ। সাজ্জাদ, তুই আমার বাইকে বস। রাকিব, তুই সামনে থাক, আমরা সোজা কোনো লোকালয়ে থামবো। সাজ্জাদের বাইক স্টার্ট নিচ্ছিল না, কিক দিয়েও কাজ হচ্ছিল না। আমরা বাইকটা ঠেলে রাস্তার একটু সাইডে ঝোপের আড়ালে রাখলাম। একসময় নিয়ে যাওয়া যাবে, যখন যান বাঁচানো ফরজ। আমরা আবার রওনা দিলাম। আমি বাইক চালাচ্ছি, সাজ্জাদ আমার পেছনে বসা। ও আমাকে এমন শক্ত করে ধরে আছে যে আমার পাঁজরের হাড় ব্যথা করছিল। ও সমানে বিড়বিড় করে দোয়া পড়ছে। রাকিব আমাদের সামনে। আমার স্পিড আমি খুব একটা বাড়ালাম না। মিনিট 10 যাবার পর আমরা একটা কালভার্টের উপর দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম রাকিবের বাইকটা চিকচাক করছে, মানে ওর ডানে বামে তুলছে। আমি হর্ন দিলাম, রাকিব, রাকিব, কি করছিস? সোজা চালা। হঠাৎ করে আমার হেলমেটের ভেতরে ইন্টারকামটা ক্যাচ ক্যাচ শব্দ করে চালু হয়ে গেল। রাকিবের গলা শোনা যাচ্ছে। ও চিৎকার করছে না, কিন্তু গলার স্বরটা ঠান্ডা। রাকিব বলল, আলভি, আমার হেলমেটে টোকা দিচ্ছে কে? সে বলল, আমার হেলমেটের উপর দিয়ে কেউ একজন নখ দিয়ে টোকা দিচ্ছে অনবরত। আমি বললাম, তোর পেছনে তো কেউ নেই, তুই তো একা। ওকে ভয় পেতে বারণ করলাম। রাকিব জানালো সে জানে সে একা, কিন্তু শব্দটা নাকি সে শুনতে পাচ্ছে। আর লুকিং গ্লাসে কেউ নেই, কিন্তু ওর হেলমেট দিয়ে একটা রিফ্লেকশন দেখতে পাচ্ছে। আর সেটা নাকি ওর মুখের রিফ্লেকশন না, অন্য কারোর মুখটা চ্যাপটা, নাকটা থেতলে দেওয়া, আর চোখ দুটো জল করছে। কথাটা শেষ হতে না হতেই রাকিবের বাইকটা রাস্তার বাম পাশের রেলিংয়ে ঘষা খেল। ও হয়তো ভয়ে হ্যান্ডেল ছেড়ে দিয়েছিল বা নিয়ন্ত্রণ হারিয়েছিল। বাইকটা স্টিক করে রাস্তার পাশের মাটির ডালে গড়িয়ে পড়ল। খুব গভীর খাদনা, কিন্তু বাইকটা উল্টে গিয়ে রাকিবের পায়ের উপর পড়ল। আমি চিৎকার করে হার্ড ব্রেক করলাম। বাইক স্কট করে থামলো। আমি আর সাজ্জাদ বাইক ফেলে দৌড় দিলাম ডালের দিকে। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার, নিচে আগাছা, জঙ্গল আর পাথর। আমরা টর্চ জেলে নামলাম। বাইকটা রাকিবের পাশেই পড়ে আছে। রাকিব গঙ্গাচ্ছে। আমরা দুজনে মিলে বাইকটা সরালাম। ও নড়তে পারছে না। হেলমেটটাও খোলার চেষ্টা করছে পাগলের মতো। আমি হেলমেটটা খুলে দিলাম। রাকিব আমার শার্ট খামচে ধরে বলল, ওটা আমার সাথে এসেছে। ওর হেলমেটের দিকের বাহিরের দিকটা ফাটা, যেন কেউ ঘুষি মেরে ফাটিয়ে দিয়েছে। কাচের টুকরো ওর গালে লেগে আছে, রক্ত পড়ছে। ঠিক তখনই ঝোপের ভেতর থেকে একটা শব্দ এলো। মনে হলো কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে আমাদের দিকে আসছে। সাজ্জাদ টর্চ মারল। ঝোপের দিকে টর্চের আলোয় দেখলাম ঝোপের আড়ালে দুটো চোখ জল করছে, কিন্তু মানুষের মতো না। আমি রাকিবকে কাঁধে তুলে নিলাম। সাজ্জাদ, ধর ওকে, আমাদের উপরে উঠতে হবে চলতি। আমি রাকিবকে ধরাধরি করে রাস্তায় তুললাম।
রাকিবের পায়ে মারাত্মক চোট লেগেছে, ও দাঁড়াতে পারছে না। হাইওয়ে তখন একদম ফাঁকা, কোনো গাড়ি নেই আমাদের সাহায্যের জন্য। আমরা এদিক ওদিক তাকালাম, হঠাৎ দূরে একটা ট্রাকের হেডলাইট দেখা গেল। ট্রাকটা আমাদের দিকে আসছে। আমি রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়ালাম, হাত পা নাড়াতে লাগলাম, হেল্প, থামান। অ্যাক্সিডেন্ট বোঝানোর চেষ্টা করলাম। ট্রাকটা হর্ন বাজালো, অনেক জোরে হর্ন, কিন্তু থামলো না। হাইওয়েতে মাঝরাতে 3 জন লোককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার হয়তো ডাকাত ভেবে ভয় পেয়েছে। সেই স্পিড না কমিয়ে উল্টো আরো বাড়িয়ে দিল। ট্রাকটা আমাদের পাশ কাটিয়ে চলে গেল। বাতাসের ঝাপটায় আমরা প্রায় পড়ে যাচ্ছিলাম। আমাদের শেষ আশাটুকুও নিভে গেল। ট্রাকটা চলে যাবার পর রাস্তার উল্টো দিকের ডিভাইডারের উপর আমি যা দেখলাম, তাতে আমার মনে হলো আজই আমাদের শেষ রাত। সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, বিশাল লম্বা একটা ছায়ামূর্তি। তার উচ্চতা অন্তত 7-8 ফুট হবে। ল্যাম্পপোস্টের উল্টো দিকে থাকায় শুধু একটা ছায়া দেখতে পাচ্ছিলাম। কুয়াশার কারণে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু একটা কালো অবয়ব। কিন্তু আমি বুঝতে পারছিলাম ওটা আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওই ছায়া মূর্তিটা হাত তুলল। হাতটা অস্বাভাবিক লম্বা, একেবারে হাঁটু পর্যন্ত ঝুলে আছে। ওটা আমাদের দিকে ইশারা করে ডাকছে, আঙ্গুলগুলো নড়ছে, যেন বলছে, আয়, কাছে আয়। রাকিব যন্ত্রণায় কাতরাচ্ছিল, কিন্তু ওই দৃশ্য দেখেও চুপ হয়ে গেল। সাজ্জাদ আমার হাত খামচে ধরল। ওটা কি? ওটা আমাদের ডাকছে কেন? আমি বললাম, তাকাস না, দৌড় দে। কিন্তু দৌড়াবো কোথায়? রাকিব তো হাঁটতেই পারছে না। আমি আর সাজ্জাদ মিলে রাকিবকে ধরলাম। ওই বিশাল ছায়াটা ধীরে ধীরে ডিভাইডার থেকে নামছে। ওটা যখন রাস্তায় পা দিল, মনে হলো ওটার হাঁটার ভঙ্গিটা খুব অদ্ভুত, যেন ওটার পায়ে কোনো হাড় নেই। আমাদের জানের মায়া বড় মায়া বলে উল্টো দিকে, মানে রাস্তার পাশের ফসলের জমির দিকে দৌড় দিলাম। কাটা ছোপে আমাদের শরীর ছিঁড়ে যাচ্ছিল, প্যান্ট ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু থামার কোনো উপায় নেই। আমি দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকালাম, দেখলাম সেই ছায়া মূর্তিটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ওটা ওই ফসলি জমিতে নামেনি, শুধু রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়েছিল, যেন ওটা জানে আমরা বেশি দূর যেতে পারবো না। কিছু দূর যাবার পর আমরা একটা গ্রামের কাঁচা রাস্তা পেলাম। সেখানে একটা ছোট্ট টিনের মসজিদ ছিল। মসজিদের ইমাম সাহেব ফজরের আজানের জন্য উঠেছেন। আমাদের এই অবস্থা দেখে উনি এগিয়ে এলেন। আমরা ওনাকে অ্যাক্সিডেন্টের কথা বললাম, সেই অবয়বের কথা বললাম না। উনি আমাদের সাহায্য করলেন, স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। রাকিবের পায়ে প্রাথমিক ব্যান্ডেজ করা হলো। বাইকগুলোর ব্যাপারে আমরা তখন কোনো রিস্ক নেইনি। মসজিদের ইমাম সাহেবের পরিচিত এক মেকানিকের গ্যারেজ ছিল কাছেই। আমরা অনুরোধ করে বাইকগুলো ওনার গ্যারেজে তালাবদ্ধ করে রাখলাম। চাবি আমরা আমাদের নিজের কাছেই রাখলাম। ইমাম সাহেব বললেন, তোমরা সুস্থ হয়ে তারপর বাইক নিয়ে যেও। জানের ভয়ে আমরা বাইকের মায়া ত্যাগ করলাম। আমরা একটা প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করে রাকিবকে নিয়ে ঢাকায় ফিরলাম। রাকিবকে পান্তাপাথর একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করলাম। ওর পায়ে ফ্র্যাকচার ছিল আর মাথায় ভালো একটা চোট। ডাক্তার বললেন, ব্রেনে ছোটখাটো চোট লাগতে পারে, আপাতত অবজারভেশনে রাখতে হবে। কিন্তু আসল সমস্যা শুরু হলো ঢাকায় ফেরার পর। হসপিটালে রাকিবকে কেবিনে শিফট করা হলো। আমি আর সাজ্জাদর সাথে ছিলাম। সাজ্জাদ পকেট থেকে একটা টিস্যু বের করে বাথরুমে গিয়ে আমাকে ডাকলো। রাকিবের বাইকের হ্যান্ডেলে পাওয়া সেই চুলের তলাটা সাজ্জাদ ওটা লুকিয়ে এনেছিল। ও বলল, কোনো হ্যালোসিনেশনে ফিজিক্যাল এভিডেন্স পাওয়া যায় না, এই চুলটা স্বাভাবিক না। আমি এসব বিষয়ে তেমন কিছু জানি না বললেই চলে, তাই তৎক্ষণাৎ কোনো চিন্তা না করে তাড়াতাড়ি টিস্যুটা কোমরে ফেলে ফ্ল্যাশ করে দিলাম। দেখ, এসব নিয়ে ভাববি না, যা হয়েছে ভুলে যা। রাকিবের চিকিৎসা চলতে লাগলো। আমরা বাসায় ফিরলাম, কিন্তু সাজ্জাদুর বাসায় গেল না। ওর বাবা খুব কড়া মানুষ, উনি জানতে পারলে বাইক নিয়ে খুব ঝামেলা করবেন। তাই ভয়ে সাজ্জাদ ফার্ম গেটে ওর মেসে ফিরে গেল। ও ভেবেছিল কয়েকদিন পরে মেসে লুকিয়ে থাকলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও জানতো না ও একা ফিরছে না। সমস্যাটা প্রকট হলো ঘটনার 2 সপ্তাহ পর। রাত তখন প্রায় 2:30। সাজ্জাদের ফোন। আমি ঘুম ঘুম চোখে ফোন ধরলাম। হ্যালো। ওপাশ থেকে সাজ্জাদের গলা ভেসে এলো। ও ফিসফিস করে কথা বলছিল, কিন্তু গলায় তীক্ষ্ণ আতঙ্ক। আলিফ, ও আমার রুমে। আমি ফিল করছি আমার ঘুম উড়ে গেল। কে তোর রুমে? ও বলল, ওই জিনিসটা টেম্পারেচার ড্রপ করেছে। আলভি, আমি নড়তে পারছি না। হঠাৎ ওপাশ থেকে একটা ধস্তাধস্তির শব্দ হলো। মনে হলো মোবাইলটা আছড়ে পড়ল ফ্লোরে। আমি সাথে সাথে বাইক নিয়ে ছুটলাম।
ফার্ম গেট ওর মেসের দিকে। মেসের গেট বন্ধ ছিল। আমি দারোয়ানকে ডেকে তুললাম। দোতলায় উঠে দেখি সাজ্জাদের রুমের সামনে মেসের অন্য মেম্বাররা দাঁড়িয়ে আছে। ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছে, আসবাবপত্র ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে। কেয়ারটেকার বলল, ভাই, ও তো সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে আছে, এখন ভাঙচুর করছে। আমরা পুলিশে খবর দিব ভাবছিলাম। আমি বললাম, না দাঁড়ান, আমি দেখছি। আমি দরজায় ধাক্কা দিলাম। সাজ্জাদ, সাজ্জাদ, দরজা খোল। ভেতর থেকে কোনো মানুষের আওয়াজ এলো না, তার বদলে একটা ভারী আওয়াজ ভেসে আসলো, চলে যা। আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। এটা সাজ্জাদের গলা না। আমরা কয়েকজন মিলে দরজা ভাঙার চেষ্টা করলাম। 3-4টা ধাক্কার পর সিটকেনি ভেঙে গেল। রুমের ভেতরটা লন্ডভন্ড, লাইট অফ, শুধু রাস্তার ল্যাম্পপোস্টের আলো আসছে। আমরা টর্চ চালালাম, দেখলাম সাজ্জাদ খাটের নিচে। হ্যাঁ, ও খাটের নিচে অদ্ভুতভাবে কুঁকড়ে আছে। ওর সামনে একটা পলিথিন ব্যাগ, ওখান থেকে কি যেন বের করে খাচ্ছে। সাজ্জাদ, আমি ডেকে উঠলাম। ও খাটের নিচ থেকে বেরিয়ে এলো, কিন্তু স্বাভাবিক না। ও 4 হাত পায়ে ভর করে হাঁটছে। ওর চোখের মনি যেন উল্টে গেছে। কি তোরা ভেবেছিলি সব শেষ? সেদিন ইচ্ছা করে ছাড় দিয়েছিলাম। কথাটা শেষ করেই ও জ্ঞান হারালো। আবার জোর করে ওকে বেঁধে হসপিটালে নিলাম। ডাক্তার সিরিটিভ দিয়ে ঘুম পাড়ালেন, বললেন সিভিয়ার সাইকোটিক এপিসোড। পরদিন সকালে আমি রাকিবের খবর নেওয়ার জন্য ফোন দিলাম। রাকিবের ফোন বন্ধ। ওর বড় ভাই শিমুল ভাইকে ফোন দিলাম। শিমুল ভাই ফোন ধরে কেঁদে বললেন, সর্বনাশ হয়ে গেছে, রাকিবের অবস্থা খুব খারাপ। আমি রাকিবের বাসায় ঢুকলাম। মগবাজার গিয়ে দেখি এলাহি কারবার। বাসার ড্রয়িং রুমে সবাই ভয়ে সিটিয়ে আছে। রাকিবের ঘর থেকে ধূপধাপ শব্দ আসছে, মনে হচ্ছে ভেতরে কুস্তি চলছে। শিমুল ভাই আমাকে দেখে দৌড়ে এলেন। ওনার হাতে ব্যান্ডেজ। বললেন, আমাকে কামড়ে দিয়েছে, ডাক্তার এসেছিল, ঘুমের ইঞ্জেকশন দিচ্ছে। আমি রাকিবের রুমের দরজার কাছে গেলাম, নক করলাম, রাকিব, আমি আলিফ। সব থামলো। ভারী আওয়াজ ভেসে আসলো, এসেছিস? আমি বললাম, কি চাস তুই? দরজার উপাস থেকে বিকট হাসির শব্দ এলো। কষ্ট? এখন তো কষ্ট শুরুই করিনি, আমার সীমানা ঢুকেছিলি। শিবুল ভাই এক পরিচিত মুফতি সাহেবকে খবর দিলেন। উনি এসে বললেন, অবস্থা খুব একটা ভালো না, ভেতরে যেটা আছে সেটা সাধারণ কোনো জিন নয়, অনেক জেদি। আমরা দরজা খুললাম। রুমের ভেতরটা লন্ডভন্ড। রাকিব, রাকিব, রাকিব রুমের এক কোণায় অদ্ভুতভাবে বসে আছে। রাগে ওর মুখ দিয়ে লালা ঝরছে। মুফতি সাহেব যেই না রুমের ভেতরে পা দিলেন, রাকিব তাক থেকে লাফিয়ে নিচে নামলো ও মুফতি সাহেবের দিকে তেড়ে এলো। তুই তুই কেন এসেছিস? হুজুর ওনার কাজ শুরু করলেন। পানি পড়া ছিটিয়ে দিলেন। এক পর্যায়ে রাকিব ফ্লোরে পড়ে কড়াকড়ি খেতে শুরু করলো। খুবই কষ্ট পাচ্ছিল, হাঁপাচ্ছিল, চোখ, নাক আর মুখ দিয়ে পানি পড়ছিল। রাত 4টার দিকে হঠাৎ রাকিব শান্ত হয়ে শুয়ে পড়ল। আমরা ভাবলাম হয়তো শেষ হয়েছে, কিন্তু না। ও আস্তে আস্তে চোখ খুলল। ওর চোখ দুটো এখন টকটকে লাল। ও শিমুল ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ওর দাদি ওই পুকুরে মরে আছে। শিমুল ভাই চমকে উঠলেন। ওনার দাদি পুকুর পাড়ে স্ট্রোক করে মারা গেছিলেন। এটা তো রাকিব জানে না, কারণ রাকিবের তখন জন্মও হয়নি। রাকিব নিজের গলা টিপে ধরল, নিজেকে শ্বাসরত করে মারার চেষ্টা করছে সে। মুফতি সাহেব বলে উঠলেন, ধরে রাখো ওকে, কেউ একজন আজান দাও। শিমুল ভাই কাঁপা কাঁপা গলায় আজান দিলেন, আর হুজুর রাকিবের কনিষ্ঠতম আঙ্গুল চেপে ধরে অনবরত দোয়া পড়তে লাগলেন। এদিকে শিমুল ভাই শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনি কানে যেতেই রাকিবের জোর কমল। হুজুরের পড়া আর আঙ্গুলের চাপ বাড়ার সাথে সাথে রাকিবের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। রাকিব এখন সুস্থ আছে, আস্তে আস্তে ঠিক হতে শুরু করেছে। 4-5 মাস সময় লাগে এই ট্রমা থেকে ওর বের হতে। বর্তমানে রাকিব একজন সরকারি কর্মকর্তা হিসাবে কাজ করছে। আর সাজ্জাদ রাকিবের বাসায় যেদিন মুফতি সাহেব আসলেন, কাজ শেষ হলে পরদিন সকালে আমি সাজ্জাদের কল পেলাম। ও বলল, ওর মনে হলো হঠাৎ কোনো এক শক্তি নিমেষেই ওর ভেতর থেকে ভ্যানিশ হয়ে গেছে। সাজ্জাদের সাথে এখনো আমার সম্পর্কটা গভীরই আছে। ওর সাথে কথা বলেই আজ শেয়ার করলাম ঘটনাটা। কিন্তু আমি আর বাইক চালাই না, বাইক বিক্রি করে দিয়েছি, ভয় হয় বাইক চালাতে। এই বলে আলিফ তার ঘটনা শেষ করলেন। প্রিয় লিসনার, এই ছিল আজকের ঘটনা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। এই ঘটনাটি সংগ্রহ করেছেন রাসেল ভাই।
আর যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি হচ্ছেন তাসনিম আলভি। বর্তমানের ঠিকানা ঝিরিঝিরি পাড়ালেন, সিলেট, এবং তার জন্মস্থান গৌরীপুর, ময়মনসিংহ। এই ঘটনার সোর্স অনেক দেবনাথ অন্তু, বর্তমান ঠিকানা বাগমারা, চুরপাড়া, ময়মনসিংহ।